তো আসলে আমাদের বাস্তবতাটা কি ছিল বিগত বছরগুলোতে? আমরা দেখেছিলাম যে বাংলাদেশে এক ধরনের রাজনীতির এবং সংস্কৃতির বাইনারিকরণ ঘটেছে। সেই বাইনারিকরণের ভিত্তিতে যে সংস্কৃতি চর্চা হয়েছে সেই সংস্কৃতি অন্তর্ভুক্তিমূলক ছিল না, সেই সংস্কৃতি ছিল অপরায়ণমূলক এবং বিবিধের সংস্কৃতি ছিল। তো এই বাস্তবতায় আমরা যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যখন আমরা নানা ধরনের অ্যাক্টিভিজম তৎপরতা করতাম, তখন আমাদেরকে নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমস্যা হচ্ছে মূলত এখানকার যে বিবিধের সংস্কৃতি এবং অপরায়ণ সংস্কৃতি। তো সেই জায়গা থেকেই আমরা রসিক আড্ডার শুরু করি। তো রসিক আড্ডার মাধ্যমে আমরা মূলত যে আওয়ামী ফ্যাসিবাদের যে আধিপত্যমূলক যে বয়ান ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক, সেই বয়ানগুলোকে আমরা সংস্কৃতি এবং সাহিত্য এবং শিল্পের নিরিখে আমরা বিচার বিবেচনা করার চেষ্টা করি আর কি। আর এরপরে আমরা এই রসিক আড্ডাকে আমরা হচ্ছে যে রসিক আড্ডার ভিত্তিতেই আমরা হচ্ছে যে আমরা ম্যাগাজিনও বের করা শুরু করি। তো আমাদের শিল্প সাহিত্যের ম্যাগাজিন বের হয় রণপা। তো আমরা 2023 সালের ফেব্রুয়ারিতে রণপার ম্যাগাজিনটা বের করা শুরু করি এবং পরবর্তীতে 3টি সংখ্যা বের হয়েছিল 2024 সাল পর্যন্ত। আর আমাদের আরেকটি ম্যাগাজিন ছিল সিনেযোগ নামে। তো সিনেযোগ আমরা আসলে 2017 সালে বের করি। সিনেমা নিয়ে মূলত এই ম্যাগাজিনটি বের হতো। সেখানেও আমরা আসলে সিনেমার যেই রাজনীতি এবং সিনেমার যেই বয়ান তৈরি করার ক্ষমতা, সেই যে দিকগুলোকে আমরা আসলে ক্রিটিক্যালি বিচার বিবেচনা করা শুরু করি আর কি। তো সম্প্রতি আমরা হচ্ছে যে আমাদের তৃতীয় যেই ম্যাগাজিন কলমদর, সেই কলমদর ম্যাগাজিনটি বাংলার ভাব ও গানের পত্রিকা নামে আমরা প্রথম সংখ্যা বের করার প্রস্তুতি সম্পন্ন করেছি। অতি শীঘ্রই সেটা বের হবে। আর জুলাই 36 বা 36শে জুলাই এই প্ল্যাটফর্মটি মূলত হচ্ছে আমাদের একদমই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের ফলে আমরা যে আওয়ামী ফ্যাসিবাদের আংশিক পতন ঘটিয়েছি, তার গর্ভ থেকে উঠে আসা সাংস্কৃতিক পাটাতন। তো এখানে মূলত আমরা আসলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে সাংস্কৃতিক বোঝাপড়াগুলো এখানে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, সেটারই এক ধরনের বিচার বিবেচনা করার চেষ্টা করব। এবং আমরা যেটা দেখলাম যে এই জুলাই গণ অভ্যুত্থানে যে আমাদের মূলধারার যে সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এই জুলাই গণ অভ্যুত্থানকে টাইমলি রেসপন্ড করতে আসলে ব্যর্থ হয়েছে। এবং আমরা যেটা দেখলাম খুবই কৌতূহল উদ্দীপক ভাবে যে ঢাকার পেরিফেরিতে, ঢাকার প্রান্তে অবস্থিত যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, সেই সমস্ত জেলাগুলোতে যে সমস্ত আর্টিস্ট বা শিল্পীরা কাজ করছিল, সে সময় তৎপর ছিল, তারা বরঞ্চ এই আন্দোলনে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে। যেমন আমরা দেখতে পাই যে র্যাপাররা এখানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল। তো এই যে এখানে যে ধরনের অত্যন্ত অনন্য সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ঘটেছে, সেটাকে ব্যাখ্যা করা আমাদের জন্য দরকার। এবং আমরা যেটা দেখেছি যে সমস্ত জনগণ তারা আসলে কবিতাও লিখতে পারে না, উপন্যাসও লিখতে পারে না, কিন্তু তারা তাদের যে পাবলিক স্টেটমেন্ট গুলো, সেগুলো আমাদের ঢাকার দেয়ালে দেয়ালে এসে লিখে দিয়ে গেছে এবং তাদের নিজস্ব ভাষায়, তাদের জীবনের ভাষায়। তো এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার আছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমরা যখন আন্দোলনের সময় অত্যন্ত আবেগের সাথে বলছিলাম যে আমরা বাংলাদেশে যে অপরায়ণের রাজনীতি এবং অপরায়ণের সংস্কৃতি ঠিক নাই, যেটা গত 4 মাসে আমরা দেখতে পেয়েছি। তো আজকের এই সংলাপের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি কিভাবে হচ্ছে আমরা একটা জায়গায় এসে নিজেদের মত, পথ, ভাবাদর্শের ভিন্নতা ভুলে বাংলাদেশ কোয়েশ্চেনকে সামনে রেখে আমরা কিভাবে হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক দিক নির্দেশনা দিতে পারি, যেই দিক নির্দেশনার ফলে আমরা আমাদের এই বৃহত্তর জনগোষ্ঠী, যারা নানা ধরনের মত আছে, নানা ধরনের পথ আছে, তাদের চর্চায় ভিন্নতা আছে, কিন্তু বাংলাদেশের প্রশ্ন তারা এক জায়গায় এসে নিজেদেরকে ঐক্যবদ্ধ করবে, বাংলাদেশের একটা জাতীয় চরিত্র তারা নির্মাণ করতে সক্ষম হবে, যেটা আসলে আমরা 71-এর পরেও দেখতে পাইনি। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই সংলাপ। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।